হসপিটালের বেডে শুয়ে আছি আমি, আর সামনের টিভির স্ক্রিনে লাইভ দেখাচ্ছে কিভাবে আমার হাজবেন্ড একটা মেয়েকে কোলে করে নিজের গার্লফ্রেন্ডের পরিচয় নিজের গাড়িতে বসাচ্ছে। আমি শুধু স্তব্ধ হয়ে দেখছি আর ভাবছি কিছুদিন আগের কথা। ওই দিন সকালেই আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমি শুনে এক মুহূর্ত বিলম্ব না করে চলে আসি মায়ের কাছে। আমার মা একা গ্রামে থাকে, বাবা আরো বছর আগে মারা গিয়েছে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমার সাথে শহরে যেতে, কিন্তু মা চায়নি। পুরোটা রাস্তা কিভাবে কেটেছে আমার শুধুমাত্র আমি জানি, কিন্তু একবারের জন্য আমি ভাবিনি আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস তো তখন হলো যখন আমি নিজের চোখে দেখেছি সাদা কাফনে এক মুহূর্তের জন্য আমার সারা পৃথিবী ঝাপসা হয়ে এসছে। মা ছাড়া আমার এই পৃথিবীতে আপন আর কেউ নেই। কাপা কাপা হাতে মাকে ছোঁয়ার চেষ্টা করার আগেই আমি মাটিতে লুটিয়ে পড়ে যাই। মুখ দিয়ে শুধু একটা শব্দই বের হয়, মা। আমার জ্ঞান ফিরে কিছুক্ষণ পরে মনে হচ্ছিল আমি সব স্বপ্ন দেখেছি, কিন্তু না। আশেপাশের মানুষের শোরগোলে মুহূর্তে আমি বাস্তবে ফিরে আসি। পাশের বাড়ির চাচি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে জানায় তারা ইতিমধ্যে মায়ের গোসল সেরে ফেলেছে। আমি যেন শেষবারের মতো তাকে দেখে আসি। আমি কাল বিলম্ব না করে দৌড়ে যাই মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছি আর বল, কিভাবে তুমি পারলে এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে একা ফেলে চলে যেতে? কেউ না জানুক, তুমি তো জানতে আমার আর কেউ নেই, তারপরেও কিভাবে চলে গেলে? তুমি একবার আমার কথা কেন ভাবলে না? কেন মা? আমার আহাজারিতে হয়তো কারোর চোখে জল, আবার কারোর চোখে একটু দয়া। চারদিক চাপিয়ে আমার কানে আর কিছু আসেনি। তার আগেই দ্বিতীয়বারের মতো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। দ্বিতীয়বারের মতো আমি চোখ খুলে দেখি আমি বিছানাতে। কিছুক্ষণ আগেও যেখানে এত মানুষের আনাগোনা ছিল তা এখন নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে। বুঝতে পারলাম তারা মাকে নিয়ে চলে গেছে। আমি আর কিছু ভাবতে পারছি না। পাশের টেবিলের ওপরে মায়ের ছবিটা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ি। আমার কান্না শুনে বাহির থেকে চাচি এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তিনি বলেন মা নাকি 3 দিন ধরে জ্বরে ভুগছেন। আমাকে জানাতে নিষেধ করে। আজ সকালেই উনি এসে দেখে মা আর নেই। কেউ জানতেই পারলো না মা কখন চলে গেছে। কিছুক্ষণ পর তিনি বলেন আমার হাজবেন্ড কেন আসেনি। তখন আমার ওনার কথা মনে পড়ে। মায়ের চিন্তায় সব মাথা থেকে বেরিয়ে গেছে। আমি মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ কল করি, কিন্তু ওই পাশ থেকে বারবার একটা কথাই আসে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। সারাটা রাত কাটে আমার কান্নায়। সকালে একবার ফোন রিসিভ হয়। আমি কিছু বলার আগে ওই পাশ থেকে আমার হাজবেন্ড ম্যানেজার কর্কশ ভাষায় বলে ওঠেন, ম্যাম প্লিজ, আপনার কি ন্যূনতম জ্ঞানটুকুও নেই? এতবার কল দেওয়ার পর যখন দেখলেন কল ধরছে না, তার মানে উনি ব্যস্ত আছে। আর স্যার বলে দিয়েছেন আপনার ফালতু কথা শোনার সময় স্যারের কাছে নেই। বাস, কথা শেষ। ছুটছুট শব্দ করে কল কেটে গেল। আমি কানে ফোন লাগিয়ে এখনো দাঁড়িয়ে আছি। শত চেষ্টার পরেও চোখের জল বাঁধ মানল না। এভাবেই কেটে যায় 7 দিন। ওই দিনের পর আমি কয়েকবার কল দিয়েছি, কিন্তু প্রতিবারই বন্ধ বলেছে। বুঝলাম আমাকে ব্লক করে দিয়েছে। সকালে উঠে তৈরি হয়ে নিলাম বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কারণ এইখানে থাকলেই আমার মায়ের কথা মনে হবে বারবার। আর আমার আত্মীয় স্বজনও কেউ নেই, মা অনাথ ছিল। বিকেল 3টার দিকে আমি ঢাকায় আসি। কাল রাত থেকে না খাওয়া, আবার সকাল থেকে জার্নি, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। সেখানেই পড়ে যাই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম সাদা ধপধপে হসপিটালের বেডে। আমি উঠে বসতেই একজন নার্স এগিয়ে এসে জানালেন একটা মেয়ে আমাকে নিয়ে এসে ভর্তি করিয়ে দিয়ে গেছে। শরীর দুর্বল আর না খাওয়াতে এমনটা হয়েছে। 2টো স্লাইন শেষ করে হাঁটা দিলাম হসপিটালের করিডোরের দিকে। আর সেখানেই দেখলাম হসপিটালের অপেক্ষাকৃত লোকদের বিনোদনের জন্য রাখা সেই টিভিতে অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি। পা যেন সেখানেই জমে গিয়েছিল। আমি শত চেষ্টা করেও নড়তে পারছিলাম না। কিছুক্ষণ পর বাহির থেকে অনেক শোরগোলের আওয়াজ আমার কানে আসলো। ফিরে দেখি আমার হাজবেন্ড ওই মেয়েটিকে কোলে করে দৌড়ে নিয়ে আসছে আর ডাক্তারদের ডাকাডাকি করছে অস্থিরভাবে।
এক মুহূর্তে ডাক্তার, নার্স সবাই ব্যস্ত হয়ে পড়ল, কারণ তারা ছিল ফেমাস সেলিব্রিটি। সেই ভিড়ের মাঝে আমি তার সামনেই ছিলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকালো না। আর কিছু দেখার ইচ্ছা হলো না। ব্যথিত মন নিয়ে চলে আসি ফ্ল্যাটে এসে একজন সার্ভেন্টকে ডেকে জিজ্ঞেস করি, তোমাদের স্যার আমার কথা জিজ্ঞেস করেছে? সে বিষণ্ণ মুখে বলল, না ম্যাম, স্যার তো গত 7 দিন ধরে বাসায় আসেনি। ভ্রু কুচকে তাকালাম ওর দিকে। ও তড়িঘড়ি করে বলতে শুরু করলো, স্যার কল করে জানিয়েছেন তিনি শুটিংয়ের জন্য 7 দিন ঢাকার বাইরে থাকবেন। আর হাত উঠিয়ে থামিয়ে দিলাম, কারণ শোনার ইচ্ছা আমার আর নেই। সে চলে গেল নিজ কাজে। আমি বসে আছি সোফায়। আজ এর একটা বিহিত অবশ্যই করা প্রয়োজন। রাত 12টার দিকে সে বাসায় ফিরে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত। আমার দিকে না তাকিয়ে ও নিজের রুমের দিকে যেতে চাইল। তার আগে আমি পেছন থেকে ডাকি, দাঁড়ান। সে পেছন ফিরে এগিয়ে এসে বলল, কে? দেখো আমি ভীষণ ক্লান্ত, খাওয়া দাওয়া করে এসেছি, খাবো না, ডোন্ট ডিস্টার্ব মি। তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে তাকে বললাম, হ্যাঁ ক্লান্ত তো হবেনি। সারাদিন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে তাকে কোলে করে হসপিটালে নিলে মানুষ কি আর ভালো থাকবে? সে একটু এগিয়ে এসে বলল, মানেটা তো আমি টিভিতেই দেখে নিয়েছি, মিস্টার রণবীর জওয়ান। রণবীরের কথাটা পছন্দ হলো না। সে দাঁত খিচিয়ে বলে ওঠে, তোমাকে কতবার বলেছি এসব ফালতু কথায় কান দিতে না, সানা। আমি নিজ চোখে দেখেছি। তোমার কি কোনো কাজ নাই আমার পিছনে লাগা ছাড়া? আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন আর আমি বললেই দোষ? রণবীর চিৎকার করে উঠল। সানা! সানা তার দ্বিগুণ তেজ নিয়ে চড়া গলায় বলল, কি সানা, কি আপনার কাছে এই সম্পর্কের কোনো মূল্যই নেই? থাকলে অন্তত ঘরে বউ রেখে ওই মেয়ের সাথে নষ্টামি করতে গেলে। আর কিছু বলা হয়ে উঠল না তার আগেই তার গালে রণবীরের 5 আঙ্গুলে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। সব নিস্তব্ধ হয়ে যায়। সানা কল্পনাও করতে পারেনি এমন কিছু হয়ে যাবে। তারপরে শোনা গেল রণবীরের চিৎকার। ইতোমধ্যে তার চোখ লাল হয়ে গিয়েছে। রাগে রিরি করে বলল, হ্যাঁ আমি নষ্টামি করতে গিয়েছি, হয়েছে। আর আমি বিয়ের সময় বলে দিয়েছি, না আমি তোমাকে স্ত্রী হিসেবে মানবো আর না স্বীকৃতি দেব। আর হ্যাঁ, আমার কাছে এই সম্পর্কের কোনো মূল্য নেই, কারণ তোমার মতো একটা মেয়ে আমার আশেপাশে যায় না। আর কোনোদিনও তুমি আমাকে এরকম প্রশ্ন করবে না, গট ইট? কথা শুনে ধূপধাপ পা ফেলে নিজের রুমে গিয়ে সজোরে দরজা লাগিয়ে দিল। অথচ সে বুঝতেই পারল না কত বড় ভুল করেছে। সানাও ধীরে ধীরে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। বাথরুমে গিয়ে শাওয়ার তার বসে পড়ল। কান্নার সাথে তার দুঃখ কষ্ট সব বেরিয়ে এলো। ঘণ্টাখানিক পর নিজের জামা পাল্টে বেলকনিতে গেল। চাঁদের দিকে তাকিয়ে বলে উঠল, লাইফের সবচেয়ে বড় ভুলটা মনে হয় আপনি আজকে করেছেন। আপনি আমাকে চিনতেই পারেননি। জোর করে বিয়ে তো আমারও দেওয়া হয়েছিল, বাট এই 1 বছর আমি অনেক চেষ্টা করেছি মায়ের কথা রাখার, কিন্তু এখন যখন মাই নেই তাহলে কথা রাখার কি দরকার? শক্ত হয়ে আসলো সানার জোয়াল। আবারও বলে উঠল, মিস্টার রণবীর জওয়ান, অবহেলার খেলাটা আপনি শুরু করেছেন, আর তার সমাপ্তি হবে আমার বিজয়ের মাধ্যমে। যেদিন আমি এই খেলায় জিতে যাব, সেদিন থেকে আমার অস্তিত্ব চিরতরে আপনার জীবন থেকে মুছে যাবে। ধীরে ধীরে তার হাত মুষ্টিবদ্ধ হলো। আবারও হিসিয়ে বলল, So let's play the game and I swear I will ignore you like that. You never exist in front of me or in my life. আকাশের চাঁদটা হঠাৎ মেঘের আড়ালে চলে গেল। নিস্তব্ধ নিশুতি রাত মুহূর্তে চারিদিকে অন্ধকারে ছেয়ে গিয়েছে। আর অন্ধকারে একা বেলকনিতে দাঁড়িয়ে আছে সানা। তার মনটাও পরিবেশের সাথে পাল্লা দিয়ে অন্ধকার হয়ে গিয়েছে। না, এখানে আর থাকা যাবে না। কাল থেকে তার জীবন পাল্টাতে চলেছে। তার জন্য একটা লম্বা ঘুম দরকার। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সানা খান বাবা মোস্তাক খান, যিনি একজন গ্রামের হাই স্কুলের সাধারণ শিক্ষক, আর মা আয়েশা খাতুন। 1 বছর আগেই ভদ্রলোক গত হয়েছেন। তারপরে সানার জীবন পাল্টে যায়। প্রথমে মানতে না চাইলেও পরে এটাকে ভাগ্য আর মায়ের জোড়াজড়িতে মেনে নিয়ে নিজেকেও পাল্টায়। কারণ সব সম্পর্কের ধার সে কোনো দিনও ধরতো না। অন্যদিকে রণবীর জওয়ান
ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বিখ্যাত নামিদামি অভিনেতা ও গায়ক, যার প্রতিটা ফিল্ম হয় সুপারহিট আর কনসার্টে থাকে উপচে পড়া ভিড়। ফ্যান ফলোয়িং তো রণভীর তাকে সবাই এক নামে চিনে আর যে নামে। পিতা ইকবাল জাওয়ান জেবি কোম্পানির ফাউন্ডার, কিন্তু ৮-৯ মাস আগে ভদ্রলোক পরলোক গমন করেন। ইকবাল জাওয়ান এর অনুপস্থিতি ওনার ছোট ভাই ফিরোজ জাওয়ান কোম্পানির সব কিছু দেখাশোনা করেন। যদিও কোম্পানি আর জের নামে, আর কোম্পানির হেড ডিজাইনার হলো নাতাশা জাওয়ান, ওনার একমাত্র মেয়ে, তার জের চাচাতো বোন। ইকবাল জাওয়ানের স্ত্রী মিসেস সাফিয়া জাওয়ান, যার নিজের প্রোডাকশন হাউস রয়েছে, যেটি বর্তমানে নাম্বার 1-এ আছে, জেবি প্রোডাকশন হাউস। আর জের একমাত্র ছোট বোন রিয়ানা জাওয়ান, যার মায়ের প্রোডাকশন হাউসের এলপি মানে লাইন প্রডিউসার। মিসেস সাফিয়া, নাতাশা, ফিরোজ, রিয়ানা জাওয়ান ম্যানশনে থাকেন। সানা আর আরজে আলাদা ফ্ল্যাটে থাকে। সকালের হালকা মিষ্টি রোদটা বেলকনিতে উপচে জানালা দিয়ে সানার মুখে ছুঁয়ে দেয়। সানা আড়মোড়া ভেঙে হামি তুলতে তুলতে উঠে বসে। এভাবে বসে থাকে 2 কি 3 মিনিট। এটা তার অবাঞ্ছিত অভ্যাস। ঘুম থেকে উঠে চারিদিক বুঝতে ওর একটু সময় লাগে। এক পলক ঘড়ির দিকে নজর বোলাতেই বুঝলো 8টার উপরে বাজে। অনেকটা দেরি হয়ে গিয়েছে আজ। সানা সময় করে অপেক্ষা করে নিজেকে রুমে একবার চোখ বুলিয়ে দেখলো পুরো রুমের দেওয়াল জুড়ে বেবি পিঙ্কে ছড়াছড়ি। তার মাঝে সাদা লেখাগুলো জানালার ফাঁক গলে আসা হালকা মিষ্টি রোদে নিজের পরিষ্কার স্বচ্ছ আর শৃঙ্খল দেখতে ব্যস্ত। ঠিক রুমের মাঝখানেই বেড, তার একপাশে ছোট একটা টেবিল ও উপরে থাকা ফুলদানিতে রাখা কাঁচা গোলাপের সুবাস চারিদিকে ভরিয়ে তুলেছে এক মধুর আবেশ। অর্গানিক ফুল বরাবরই পছন্দ সানার, তাই তার বেলকনিতে থাকে সব সময়। সানা নানা রঙের ফুলের বাহার দেখে মনে হবে কেউ যেন নিজ হাতে পরম যত্নে সাজিয়েছে। একে বেলকনি কম, ফুলের বাগান মনে হচ্ছে বেশি। সানা ধীর পায়ে হেঁটে চলে যায় ওয়াশরুমে। আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সিঁড়ি দিয়ে নেমে প্রথমেই চোখে পড়ে বিশাল কালো দেওয়াল। সানার মাঝে মাঝে বুঝতে পারে না এই লোকের কালো এত পছন্দ কেন। সানার কাছে কালো মানেই অন্ধকার, কিন্তু সে আলোতে অভ্যস্ত। তাই তো নিজের রুমে সে নিজের মন মতো সাজিয়েছে। ড্রয়িং স্পেসে রয়েছে কুচকুচে কালো রঙের সোফা, মার্বেল স্ট্রাকচারের গাঢ় কার্পেট, ওপরে বসানো গোলাকার টি টেবিল, পাশে ডাইনিং স্পেসে একটা গোলাকার কাচের টেবিল, তার উপরেই ঝুলছে পেন্ডেন্ট লাইট, যার সোনালি আলো এক মুহূর্তেও কারো নজরে কাটতে সক্ষম। পাশে একটা বড় কিচেন, ঠিক কিচেনের বিপরীত পাশে একটা গেস্ট রুম, পাশে একটি ছোট্ট রুম যেখানে মিসেস আয়েশা থাকেন, যিনি সকল কাজ দেখাশোনা করেন। বাকি 2 জন রাতে চলে গেলেও তিনি এখানেই থাকেন। তার আপনজন বলতে কেউই বেঁচে নেই। ড্রয়িংয়ের একপাশে অবস্থিত সিঁড়িটি, যা কাঠের ও লোহার সমন্বয়ে গঠিত। ওপরেই রয়েছে 2টি বেডরুম, একটিতে সানা, অপরটিতে রণভীর থাকে। পাশেই একটা রুম যেখানে অলওয়েজ তালা ঝুলানো থাকে। সানা নিজেও জানে না এই রুমে কি আছে, কোনোদিন ও জানতেও চায়নি। মাঝে মাঝে রণভীরকে দেখে ওই রুম থেকে বেরোতে। ওর রুম 3টি সিঁড়ির সাথে লাগানো রেলিং দিয়ে ঘেরা। তাদের ফ্ল্যাটটি গুলশানের পুরো বিল্ডিংয়ে এই একটিমাত্র ডুপ্লেক্স ফ্ল্যাট, যেটা 7 তলায় রয়েছে। বাকিগুলো স্বাভাবিক ফ্ল্যাটের মতোই। এর মধ্যে 2বার কলিং বেলের শব্দ এলো। সানার ভাবনার বিচ্ছেদ ঘটল। মুহূর্তেই ভ্রু কুঁচকে এলো, কারণ সে জানে এখন কে আসতে পারে। তাই কোনো কিছু না ভেবে উল্টো ঘুরে নিজের রুমে ফিরে গেল। এই কালনাকিনীর মুখ দেখলে তার দিনটাই খারাপ যাবে। মেঘা গিয়ে ডোর ওপেন করার সাথে সাথে ভেসে ওঠে এক বিরক্তি মাখা মুখ, ঈশানী শাহ, রণবীরের সবচেয়ে কাছের বন্ধু, ঈশানীর বোন, সাথে রণবীরের কো-অ্যাক্টরস এবং জেবি কোম্পানির মেইন মডেল। ঈশানী এক মুহূর্ত বিলম্ব না করে ভেতরে চলে আসে। নিজের হাই হিলের টকটক আওয়াজ তুলে বিরক্তি মাখা কণ্ঠে এসে বলে ওঠে, তোমাদের কে কাজে রেখেছে? কে? নিশ্চয়ই ওই গিউট ডাইনিটা। এই জন্যই কাজে এত ফাঁকিবাজ তোমরা। মেঘা নিচু স্বরে বলে ওঠে। সরি ম্যাম, আমি আরও কিছু বলার আগেই আবারও ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল। তোমার সরি তোমার কাছেই রাখো। তুমি জানো তুমি দরজা খুলতে ঠিক 1.5 মিনিট লেট করেছো। আমার মতো একজন ফেমাস পার্সনের জন্য এটা কতটা অপমানজনক। আর আমি বলছি বা কাকে?
এখন এটা বলো আর যে কোথায়? মেঘা এতক্ষণ ঈশানীকে মনে মনে হাজারটা গালি দিয়ে ফেলেছে। এই মেয়েকে সে দু চোখে দেখতে পারে না, তারপরেও একই সকাল সন্ধ্যা দেখতে হয়। মেঘা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, স্যার এখনো জিম থেকে ফেরেনি। মুহূর্তেই ঈশানীর ভ্রু কুঁচকে এলো। এক পলক ঘড়ির দিকে তাকিয়ে দেখে না, 9টা প্রায় বেজে চলেছে। আর যে তো 8:30টায় চলে আসে। সে কিছু না বলে সোফায় গিয়ে বসে আর বলে, মালাকে ডেকে দাও। মালা মেঘার চাচাতো বোন, সাথে ঈশানীর গুপ্তচর। এ বাসার সব খবরই সে ঈশানীর কাছে প্রচার করে, বিনিময়ে মোটা অঙ্কের টাকাও বুঝে নেয়। একটু পরেই ক্লিক শব্দ করেই দরজা খুলে গেল। আবার প্রবেশ করলো এক দীর্ঘ সুঠামদেহী বলিষ্ঠ যুবক। কালো রঙের হুডি পরিহিত, 6 ফিট 1 ইঞ্চি সেই ব্যক্তি আর কেউ না, রণবীর জওয়ান। দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিশ্রম করতে হয়েছে এই পেটানো বডি বাড়ানোর জন্য। চোখে মুখে স্বভাব সুলভ গম্ভীর্য ছোঁয়া, আর চোখে ভেসে আছে তীব্র আত্মবিশ্বাস। বয়স 30-এর কোঠায় হলেও কারো বোঝার সাধ্য নেই। ঘামে ভেজা সিল্কি চুলগুলো সারা কপাল জুড়ে ল্যাপটানো, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উজ্জ্বল ফর্সা মুখশ্রী, তার ডার্ক ব্রাউন আইস তার সবার থেকে আলাদা করেছে। দেখেই মনে হচ্ছে কোনো হলিউডের নায়ক। তার এই ব্যক্তিত্ব আর সৌন্দর্যের জন্য মাত্র 5 বছরে বিখ্যাত শীর্ষের সাথে হলিউডের সেরা অভিনেতার সকল পুরস্কার রয়েছে তার ঝুলিতে। রণবীরের দৃষ্টি সামনে পড়তে ঈশানী নজরে এলো। মুহূর্তে একটা বিরক্তি ভাব ফুটে ওঠে চেহারাতে। নিজেকে যথেষ্ট শান্ত করে শীতল কণ্ঠে শুধালো, তুমি তুমি এখানে কি করছো? ঈশানীর ধ্যান ভাঙলো। এতক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়েছিল রণবীরের প্রশ্নে। সে ভূমিকা করে বলতে শুরু করলো, আর যে আমি একা ব্রেকফাস্ট করতে পারি না, তাই তোমার সাথে। সামনে তাকাতে রণবীর বিরক্তি ভরা মুখ দেখে ঈশানী ঢোক গিলে বাকি কথা ফেলে ধীরে ধীরে মিনমিন করতে লাগলো, আই মিন তোমার আর সানের সাথে ব্রেকফাস্ট। রণবীর ওর বাকি কথা থামিয়ে দিয়ে বলল, সাত সকালে আমি কোনো ঝামেলা চাই না। ব্যাস আর কোনো কথা শোনার প্রয়োজন মনে করলো না, না জানার। এমনিতেই রণবীরের মন মেজাজ ভালো নেই, এই সেখানে থাকলে আর কি বলে ফেলবে। কালকে সানার সাথে একটু বেশি খারাপ বিহেভ করেছিল। একেই সানা উল্টাপাল্টা কথা বলছিল, তার উপর রণবীরেরও মাথা গরম ছিল। পরে যখন বুঝতে পেরেছিল থাপ্পড় দেওয়া উচিত হয়নি, তখন অবশ্য সানার রুমে গিয়েছিল, কিন্তু সানার রুমের দরজা বন্ধ ছিল। ভেবেছে আজ সকালে কথা বলবে, কিন্তু এ পর্যন্ত তার দেখা নাই। সেও এই সম্পর্কটাকে মানার চেষ্টা করছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সানার রোজকার ব্যবহার সে ভীষণ বিরক্ত। এমন মনে হচ্ছে তার লাইফটাও তার বাবার মতো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আর যে নিচে নেমে সম্পূর্ণ তৈরি হয়ে, তার পরনে কালো সিল্কের শার্ট, বুকের ওপর 3টি বোতাম খোলা, উকি দিচ্ছে তার লোমসহীন বুক। শার্টের উপরে কালো স্যুট পরে, সাথে কালো প্যান্ট, গাঢ় কালো লেদারের লোফার, হালকা পলিশে দীপ্তিমান বুটগুলো একদম মানানসই, হাতের রোলেক্সের ঘড়ি, সব কিছু মিলিয়ে স্বাচ্ছন্দ্যতার অভিজাত্য, আধুনিকতার শুদ্ধতা এবং ব্যক্তিত্বের তীক্ষ্ণ দৃপ্তিতে গড়া এক নিখুঁত পুরুষালী উপস্থিতি জানান দিচ্ছে। ঈশানী খেয়ে ফেলার দৃষ্টিতে তাকিয়ে আছে রণবীরকে। সে ছোটবেলা থেকেই পছন্দ করে। আর যে কোনো দিকে না তাকিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। ঈশানীও তার পিছন পিছন যায়। আর যে বসলেই ঈশানী স্বভাব সুলভ তার পাশের চেয়ারে দখল করে নিল। আর যে দেখে ও অদেখা করে গেল। মিসেস আয়েশা দুজনকে ব্রেকফাস্ট সার্ভ করতে শুরু করেন। আর যে মুখে একটা ব্রেড নিয়ে জিজ্ঞেস করলো, সানা কোথায়? মিসেস আয়েশা হাতের কাজ থামিয়ে বললেন, সানা এখনো নিচে আসেনি? ওনার বলার সাথে সাথেই ওনার পাশ দিয়ে কানে বড় হেডফোন লাগিয়ে পুশ সাইডে অনলি গান ছাড়ে, গানের তালে তালে গা দুলিয়ে কিচেনে চলে গেল। চারপাশে কি আছে এক মুহূর্তেও তাকিয়ে দেখেনি। আর যে আর ঈশানী অবাক নয়নে তাকে দেখতে লাগলো। যেই মেয়ে 1 মিনিটের জন্য ঈশানীকে দেখতে পারতো না, আজ সে না দেখেই চলে গেল। কিছুক্ষণ পর সানা আবার ফিরে আসলো, হাতে জুস। কোনো দিকে না তাকিয়ে মিসেস আয়েশাকে বলল, আয়শা খালা আমার ব্রেকফাস্ট রুমে পাঠিয়ে দেবেন। কথা শেষ, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। পেছনে ফেলে গেল 3 জোড়া বিস্মিত চোখ। রোজকার মানুষের ব্যবহারটা যখন হঠাৎ থেমে যায়, তখন সবারই সন্দেহ হয়, যেমনটা এখন হচ্ছে ঈশানীর। সে মুখের খাবার না চিবিয়ে ভ্রুক্ষেপহীন তাকিয়ে আছে সানা যাওয়ার দিকে, আর মনে মনে ভাবছে,
এটা কি হলো? যে মেয়ে আমাকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠতো সে না তাকিয়ে চলে গেল। কিছু একটা ভেবে তাড়াতাড়ি দুই গালে হাত বুলিয়ে দেখে ভাবলো, কোথাও আমার মেকআপ কম হয়নি তো, নাকি আমি চিনতে পারিনি? রোজকার মতো আধা ঘন্টা লাগিয়ে তো মেকআপ করেছি, আয়নাতেও দেখলাম ঠিকই আছে, হয়তো আমি স্বপ্ন দেখছি। এভাবে ঈশানী নিজেই নিজের হাতে চিমটি কাটলো, পরেই আহ করে চিৎকার করে উঠল। সাথে সাথে সবার দৃষ্টি সানার থেকে সরে তার দিকে এলো। ঈশানী একটা ছোটোখাটো হাসি উপরে দিয়ে খাওয়ার মনোযোগ দিল। আর যেও নিজেও কাজে বহাল হলো, কিন্তু মনের মাঝে একটা খটকা থেকেই গেল। সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ঈশানীর সামনে তাকিয়ে দেখলো মালা দাঁড়িয়ে আছে, তাকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো কিছু হয়েছে কিনা। সে মাথা নেড়ে বোঝালো সে কিছুই জানে না। তারপর সেও কিচেনে চলে গেল। আরজে আর ঈশানীর খাওয়ার পর তারা চলে যায়। আজ তাদের শ্যুট আছে, কিন্তু আরজের এমন মনে হচ্ছে কিছু ফেলে যাচ্ছে। হ্যাঁ, রোজ বের হওয়ার আগে সানা হল রুমে থাকবে, রণবীরকে এটা ওটা বলবে, আর সানা সেখানে নেই। কথাও তার আঘাত বেশি কষ্ট পায়নি তো। সে ভাবতে ভাবতে লিফটে এসে থামে। পার্কিং লটে তার ভাবনার বিচ্ছেদ ঘটে। সে বেরিয়ে হেঁটে যায় গাড়ির কাছে, পেছন পেছন ঈশানীও আসে। তার নিজের গাড়ি থাকা সত্ত্বেও সে আরজের সাথেই যাবে। পার্কিং লটেই দাঁড়িয়ে আছে আরজের অতি পছন্দের কালো চকচকে BMW i7, যেটা সে বিশেষভাবে জার্মান থেকে ইম্পোর্ট করেছে। আর তার আরও 3টা গাড়ি আছে, কয়টি বাহিরের দেশ থেকে আমদানি করা নিউ মডেলের বাইকও দেখা যাচ্ছে। বাইকের প্রতি তার ভীষণ ঝোঁক, তাই মায়ের করা নিষেধাজ্ঞা উপেক্ষা করেও বাইক চালাবে। তবে এগুলো তার শখের গাড়ি, যেগুলো ড্রাইভ করে সে নিজে কোনো পার্টিতে যায়। সামনে তার ড্রাইভার কামাল একটা সাদা টয়োটা নিয়ে দাঁড়িয়ে আছে তার আসার অপেক্ষায়। পেছনের সিটে আরজে আর ঈশানী বসার সাথে সাথে কামাল গাড়ি স্টার্ট দেয়, কিন্তু আরজের সেদিকে কোনো খেয়াল নেই। গাড়ির গেট পার হওয়ার আগেই সে গম্ভীর স্বরে বলে ওঠে, স্টপ। কামাল, তুমি ঈশানীকে নিয়ে চলে যাও, আমি অন্য গাড়ি নিয়ে চলে আসবো। ব্যাস কথা শেষ। সে কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে চলে গেল। পেছনে ঈশানী বলে উঠল, কিন্তু আর যে আর বলা হয়ে উঠল না, কারণ আর যে অলরেডি বড় বড় কদম ফেলে দৃষ্টিগোচরে চলে যায়। কামালও গাড়ি নিয়ে চলে যায়। ঈশানী আর কী বা বলবে? আর যে কারো কথা শুনলে তো। আর যে আবার ফ্ল্যাটে আসে, ডাইনিং এরিয়ার দেখে না মেয়েটা নেই, নিশ্চয়ই রুমে আছে। কিছু না ভেবে সানার রুমের দিকে চলে গেল। একবার নক করলো না, ভেতরে থেকে কোনো আওয়াজ আসছে না। দরজা খোলা দেখে সে ভেতরে ঢুকে গেল। ঢুকেই এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হলো। সানা বেডের পাশে ছোট্ট টেবিলে তার ওপর মোবাইল স্ট্যান্ডের ওপর মোবাইল রেখে খাটের উপর আরাম করে বসে ঘিয়ে ভাজা পরোটা নিয়ে দুধ চায়ে ডুবিয়ে খাচ্ছে। সে খাচ্ছে কম, সামনে মোবাইলের স্ক্রিনে চলতে থাকা মোটু পাতলু কার্টুনের সাথে তাল মিলিয়ে হাত পা নাড়াচ্ছে বেশি, আর আবোল তাবোল গেয়েই চলেছে। আর যে মনে হলো সে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বেসুরা গান শুনছে। এই 1 বছরে সে সানার গান কোনোদিনও শোনেনি। সে এত বড় সিঙ্গার, আর তার বইয়ের গলা এত, এইটা বিশ্বাস করতে একটু কষ্ট হলো। নিজেকে সব মিলিয়ে সানাকে ডাকলো। সানা। সানা চুপ হয়ে গেল, দৃষ্টি এলো মোবাইলে। আর যে একটু দম নিয়ে বলতে শুরু করলো একদম শান্ত কণ্ঠে, লিসেন সানা, আমি কাল এমন কিছুই করতে চাইনি। আমি হাজারবার বলেছি আমার আর ঈশানীর মাঝে কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু ফ্যানদের বানানো, আর মিডিয়া সেটাকে পাবলিসিটির জন্য ইউজ করছে, জাস্ট নিজেদের পাবলিসিটি বাড়ানোর জন্য। আর তুমি? তার কিছু বলার আগে শোনা গেল সানার রুম কাঁপানো হাসি। আর যে কিছুটা ভরকে গেল। সে তো হাসির কিছুই বলল না। এই মেয়ে এইভাবে হাসলো কেন? আবারও হাসলো সানার আওয়াজে। OMG, ay ma, Chingam sir. I'm a big fan of you, man. Chingam ki changul se bas na impossible. চিঙ্গামের মতো 2 হাতে গুলি ধরে পেছনে পড়তেই দেখলো রণবীর তার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে। সে সামনে তাকিয়েই ভাবছে এই লোক এখানে কেন। মোবাইল অফ করে সানা কান থেকে ব্লুটুথ খুললো, তারপর চোখ মুখ শক্ত করে রণবীরকে শুধালো। কিছু চাই? রণবীর অবাক না হয়ে পারল না। এই মেয়ের সাথে সে এতক্ষণ কথা বলল, আর সে নাকি কানে ব্লুটুথ লাগিয়ে কার্টুন শুনছিল। ভীষণ রাগ হচ্ছে রণবীরের, কিন্তু এখন রাগা ঠিক হবে না,
তাই নিজেকে যথেষ্ট শান্ত রেখে ঠান্ডা কণ্ঠে বলল। আমি এতক্ষণ যা বলেছি তুমি কিছুই শুনতে পাওনি। ভেসে এলো সানার কাটকাট জবাব। আপনি ব্লুটুথ কানে লাগিয়ে শুনতে পান? রণবীর কিছু বলবে তার আগেই সানা হাত উঠিয়ে থামিয়ে দিল। সেকেন্ড। চিৎকার করে মালাকে ডাকলো। মালা, মালা, মালা তড়িঘড়ি করে দৌড়ে এসে বলল, জি ম্যাম। আমি তোমাকে বলেছি বেশি করে ঘি দিতে, তুমি দিয়েছিলে? জি ম্যাম। হয়নি, আবার গিয়ে ভেজে নিয়ে আসবে। মালা আচ্ছা বলে যাওয়ার সময় রণবীরকে দেখে শয়তানি হাসি দিয়ে আবারও বলে, ম্যাম কি কতটুকু ঢালবো? সাথে সাথে সানা ঝাঁজ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তাই গুপ্তচুরিতে যত টাকা পাওয়া যায় অত টাকার ঘি। ব্যাস মালার মুখে ফাটা বেলুনের মতো চুপসে গেল। সে আর কোনো দিকে না তাকিয়ে চলে গেল। রণবীর বুঝতে না পারলেও মালা ঠিকই বুঝতে পেরেছে সানা কী বলেছে। আর যে এখনও বিস্মিত চোখে পর্যবেক্ষণ করছে। সে আজ পর্যন্ত সানাকে কারোর সাথে গলা উঁচিয়ে কথা বলতে দেখেনি। সানা এবার আরজের তাকিয়ে বলল, হ্যাঁ, আপনি কি যেন বলেছিলেন? এই বলে সানা নিজের হাতে মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। আর যে ভীষণ বিরক্ত। একই তো এইসব কথা ওর সাথে যায় না, উপরোক্ত নাকি আবার বলতে হবে। সে রাগ গিলে 2 আঙ্গুল দিয়ে মাথার 2 পাশে স্লাইড করে শীতল কণ্ঠে শুধালো। সানা, হয়তো আমার এমন বিহেভ করা ঠিক হয়নি। সানার দৃষ্টি স্ক্রিনে রেখেই ছোট্ট করে বলল, দেখো, আমি স্ট্রেইট কথা বলতে পছন্দ করি। এই সম্পর্কটাকে মানতে আমার আরো সময় লাগবে। হুম তুমি এই বিষয়ে কিছু বলতে চাও? হুম হুম সানা, ক্যান ইউ হিয়ার মি? হুম হুম। আর যে বেজায় বিরক্ত। সারা যখন কখন থেকে মনোযোগ সহকারে মোবাইলে কি যেন দেখছে আর হুম হুম করছে, মনে হচ্ছে তার কথা শুনছেই না। এবার আর যে নিজেকে কন্ট্রোল রাখতে পারলো না, ঝাঁঝালো কণ্ঠে গর্জে উঠল। সানা তো। কিছু বলার আগে সানা একটু জোরেই বলে উঠল। চিৎকার করছেন কেন? কানের পোকা তাড়াবেন নাকি? এক পলক আর্যের দিকে তাকালেও পরক্ষণে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আই অ্যাকসেপ্ট ইয়োর সরি। আপনার হয়তো শ্যুটের জন্য লেট হচ্ছে না, কিন্তু আমার কাজের জন্য লেট হচ্ছে। এক্সকিউজ মি। সানা মোবাইলটা বিছানায় রেখে সাইড ড্রয়ার থেকে একটা কাঁচি নিয়ে আর্যের পাশ কাটিয়ে বেলকনিতে চলে যায়। বেলকনিতে থাকা কিছু গোলাপ গাছের হলুদ পাতা কাটতে একটা ব্যস্ত হয়ে পড়ে, যেন সে আর পাতা ছাড়া কেউ নেই। আর্য এখনও ঠায় দাঁড়িয়ে এসে সানার কাছে এমন জবাব কস্মিন কালেও আশা করেনি। হাতের ঘড়িতে নজর বোলাতেই দেখলো প্রায় 10টার কাছাকাছি। না, আর দাঁড়ানো যাবে না, অলরেডি সে লেট। বাড়ি এসে সানার সাথে কথা বলা যাবে। সানা তো আর পালিয়ে যাচ্ছে না। আর্যের রুম ত্যাগ করতেই সানা আর্যকে পেছন ফিরে তাকালো। যখন আর্যের রুম এসেছিল তখনই বুঝতে পেরেছিল আর্যের ইউজ করা মশাইরা পারফিউমের তীব্র কফি আর ভ্যানিলার স্মেল তার নাকে এসেছিল। কিন্তু সে রণবীরকে রিয়েক্ট করে দেখতে চেয়েছিল। এটা বাঁকা হাসি দিয়ে সানা নিজেই নিজেকে বাহবা দিল। বাহ শানা, বাহ, হোয়াট অ্যান অ্যাক্টিং। তারপর ধীর পায়ে হেঁটে বেলকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো। নিচে আর্যের গাড়িটা দেখা যাচ্ছে। সানা শক্ত করে রেলিংটা ধরলো, চোখ বন্ধ করে ভাবলো এই 1 বছরে সে এই সম্পর্কটা রক্ষার জন্য কী না করেছে। রণবীরের করা তার প্রতিটা অবহেলা সহ্য করেছে। রণবীর ওকে এই 1 বছরে 1 পয়সার দামও দেয়নি, আর না দিয়েছে 1 মুহূর্ত সময়। কোনোদিনও তার খোঁজ খবরও রাখেনি। মনে পড়েছে রণবীরের মায়ের প্রতিটা ধারালো কথা। আর্যের মা মিসেস সাফিয়া তাকে উঠতে বসতে মনে করিয়ে দিত সানা ছোট ঘরের। আর্যে এসব শুনলে তার মায়ের উপরে কিছুই বলতো না। ভদ্রমহিলা ভীষণ অহংকারী। সানা জানে না কেন উনি ছোট ঘরের লোকদের সহ্য করতে পারে না। আর্যে পুরো পরিবার প্রতি ক্ষণে ক্ষণে তাকে মনে করিয়ে দিত সানা আর্যের যোগ্য না। আর কাল রাতে রণবীর নিজে বলেছে তার সাথে সানাকে মানায় না। এতদিন সে সবটা নিজের মায়ের জন্য মুখ বুজে শুনেছিল, কিন্তু যখন তার মা মারা গেল তখন সে কাউকে কাছে পায়নি। সানা খুব করে বুঝেছে এরা কেউই আপন হবে না। সানা ধীরে ধীরে চোখ খুলে দাঁতে দাঁত খিচে হিস হিস করে বলে, প্রত্যেকটা মানুষের লাইফে 2টো পার্ট থাকে, একটা দেখা, অন্যটা দেখানো। আমার তো দেখার পার্ট শেষ, এবার আপনাদের দেখানোর পালা। সানা খান কি জিনিস।
ভেতর থেকে মোবাইলের টিং টিং আওয়াজ আসলো। সানা গিয়ে মোবাইল খুলে দেখলো কাঙ্ক্ষিত মেসেজটি। আই এম ব্যাক টু বেডি, প্লিজ পিক আপ মি। সানা ছোট্ট করে একটি ভয়েস পাঠালো। আমি আধা ঘন্টার ভেতরে এয়ারপোর্টে আসছি। গত 15 মিনিট যাবৎ সানা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সানা বুঝতে পারছে না বিমানবন্দরের সামনে 2-3টা চেয়ার রাখলে কি এমন হতো, কতই বা খরচ যেত। যে যদি দেশের প্রেসিডেন্ট হতো তাহলে সর্বপ্রথম এইখানে চেয়ার রাখতো। বিরক্তি নিয়ে আবারও চারপাশে তাকালো। না, এখনও বের হয়নি। মনে মনে ভাবছে। তার ভাবনার মাঝে কেউ তাকে পেছন থেকে ডেকে উঠল। রাক্ষসী রানী কটকটি। সারা খুব ভালো করে জানে তাকে এই নামে কে ডাকতে পারে, তাই সে পেছনে না ফিরেই বলে, বাবা বিটকেল, এখানে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। যখন কেউ আসলো না তখন সানার টনক নড়ল। অন্য কাউকে কিছু বলেনি তো। সানা তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো। সামনেই নজরে আসলো অতি পরিচিত একটা মুখ। 5 ফিট 11 ইঞ্চির শুভ্র ফর্সা একখানা মুখ, যে মুহূর্তে হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। পরনে ডেমিং জ্যাকেট, সাথে হোয়াইট শু, এক হাতে সাদা সুটকেস, অন্য হাত দিয়ে চোখে কালো সানগ্লাসটা খুলে 2 হাত 2 দিকে মিলে শাহরুখ খান স্টাইলে দাঁড়িয়ে সানার দিকে তাকিয়ে আছে। সানা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে এগিয়ে গেল। গিয়েই ঠাস করে একটা জোরে কিল বসিয়ে দিল বাহুতে, আর বলতে শুরু করলো, এসপির বাচ্চা, এটা তোর আসার সময়? হ্যাঁ, গত 15 মিনিটের ওপরে আমি এখানে চেয়ার ছাড়া দাঁড়িয়ে, তুই বুঝতে পারছিস? এসপি খুব ভালো করে জানে সানা এটাই বলবে, তাই সে কিল বসানোর জায়গায় নিজের হাত দিয়ে ডলতে ডলতে বলে, সানা, মেরি মা, আমি সত্যি বলছি, আমি পাইলটকে 100 বার বলেছি আমাকে 15 মিনিট আগে যেন নামিয়ে দেওয়া হয়, কেননা আমার জন্য এয়ারপোর্টে ভিআইপি মানুষ অপেক্ষা করছে। কিন্তু পাইলট ঠিক আমাকে 15 মিনিট পরেই ল্যান্ড করালো, আর তোর 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। ট্রাস্ট মি ফেস্টি, হ্যাঁ আমি ইনোসেন্ট। এসপি ভোলা ভালা চেহারা বানিয়ে তার দিকে তাকিয়ে আছে। সানা খুব ভালো মতন বুঝতে পারলো এই ছেলে তার মজা ওড়াচ্ছে। সানার মুখে মেকি হাসি নিয়ে শোধালো, মজা নিচ্ছিস? হুম মজা এসছে? হুম পানের নিচে বাজাই এবার। হুম কনক নড়তেই এসপি তড়িঘড়ি করে মাথা 2 দিকে নাড়িয়ে বলে উঠল, আরে না না, এভাবে ওয়েলকাম মাত্র তোর থেকে আশা করা যায়। সানা কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, তুই কি যাবি নাকি এখানে থাকবি? থাকার হলে শুধু সুটকেসটা আমায় দিয়ে দে। এসপিকে পিছু পিছু এসে বলল। আরে তারা এখনো গাড়ি আসে নাই। সানা হাঁটা থামিয়ে তার দিকে ফিরে বিস্মিত কণ্ঠে বলে, গাড়ি? কিসের গাড়ি? সানা বলতে দেরি, কিন্তু তাদের সামনে একটা গাড়ির গাঢ় লাল রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার এসে দাঁড়াতে দেরি হয়নি। ভেতর থেকে ড্রাইভার বেরিয়ে চাবি আর ড্রাইভিং লাইসেন্স এসপির হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। এসপি হাতে চাবি নিয়ে সানার দিকে ফিরে একটা হাসি দিয়ে বলল, দ্যাটস মাই নিউ কার। সানা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে শুধালো, এসপি, তুই বিদেশে পড়াশোনা বাদ দিয়ে ব্যাংক ডাকাতি করিসনি তো? ব্যাস, এসপির মুখ চুপসে গেল। সে অসহায় কণ্ঠে বলল, এটা আমার ভাই কিনে দিয়েছে। সানার এবার সন্দেহ দূর হলো। সে উচ্ছ্বাসিত হয়ে জানান দিল, তাহলে ঠিক আছে। আমি আবার ভাবলাম তোর মতো ফকিরের কাছে এত দামি গাড়ি কোথা থেকে আসলো। আমি ফকির? তুই কি নিজেকে আমির দাবি করতে চাস? এসপি কথা বাড়ালো না। এই মেয়ের সাথে কথা বাড়ালে তার সম্মান যতটুকু আছে ততটুকু চলে যাবে। সে গাড়ির পেছনের সিটে সুটকেসটা রেখে দুজনের সামনে বসলো। গাড়ি চলে গেল এয়ারপোর্টের সীমানার বাহিরে। এসপি মানে সারফারাজ চৌধুরী সানার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বলা বাহুল্য চাইল্ডহুড ফ্রেন্ড, কারণ তারা দুজনে একসাথে ক্লাস 3 থেকে অনার্স পর্যন্ত পড়াশোনা করেছে। এসপির দাদা ছিল ওই সময়কার অনেক বড় রাজনৈতিক নেতা। তখন তাদের পারিবারিক অবস্থা ছিল জমজমাট, কিন্তু বেশি দিন সুখ সহ্য হয়নি। পলিটিক্যাল আপডাউনের জন্য তাদের পরিবারকে মুখোমুখি হতে হয় বড় ধরনের দুর্বিষহের, যার জন্য তাদের পরিবারের সারা জীবন ঝুঁকিতে চলে আসে। এসপির বড় ভাইকে পাঠিয়ে দেওয়া হয় বাহিরের দেশে। এসপি ছোট থাকার কারণে তাকে তার মামার বাড়িতে নিয়ে আসা হয়। সানাদের বাড়ির পাশেই এসপির নানার বাড়ি, সেখান থেকেই তাদের পরিচয়। যদিও
এসপি সানা থেকে 2 বছরের বড়, কিন্তু তাদের বন্ডিং অনেক ভালো। রাজনৈতিক শত্রুতা তার বাবা আর দাদার অ্যাক্সিডেন্ট করায়, ওই অ্যাক্সিডেন্টে তার বাপ দাদা দুজনেই মারা যায়। তাদের ব্যবসার হাল ধরে এসপির মা রাহেলা চৌধুরী। তিনি একজন শিক্ষিত ও বিচক্ষণ মহিলা ছিলেন। ভদ্রমহিলা একা নিজের কোম্পানি দাঁড় করান, যার নাম গিনি ফ্যাশন হাউস। এটি এখন অনেক বড় একটি পোশাক কারখানা ও ফ্যাশন হাউসে পরিণত হয়েছে। এসপির বড় ভাই ফরহাদ চৌধুরী এখন একজন ফেমাস ডক্টরের সাথে তার মায়ের কোম্পানিও দেখাশোনা করে। 1.5 বছর আগে এসপির নানি মারা গেলে এসপির মামা এসপিকে নিয়ে বাহিরের দেশে যায়। অন্যদিকে এসপির প্রধান কাজ হলো মেয়ে পটানো। মেয়েরা পটার আগ পর্যন্ত তার চেষ্টার অবকাশ থাকবে না। একবার পটে গেলেই ব্রেকআপ। তারা দুজনেই স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত ভণ্ডামির জন্য ফার্স্ট ক্লাস পেত। শুটিং চলছে আরজের ইনফিনিটি লাভ মুভির শ্যুট প্রায় শেষের দিকে। লাস্টের কয়েকটা সিন দুবাই শ্যুট করা হবে। আর যে এইসব নিয়ে ডিরেক্টরের সাথে কথা বলছিল। সামনের সেটে সবাই সব কিছু রেডি করছে। একটু পর তার আর ঈশানীর কিসিং সিন। সব কিছু ঠিকঠাক হওয়ার পর ঈশানী আসলো একদম তৈরি হয়ে, চোখে মুখে উপচে পড়া খুশি। কিন্তু মুহূর্তেই তার মুখ কালো হয়ে গেল যখন আরজের পরিবর্তে তার বডি ডাবলকে দেখলো। আরজে অ্যাকশন সিন থেকে শুরু করে সকল সিন সে নিজে করে। একমাত্র রোম্যান্টিক সিন তার জন্য বডি ডাবল রাখা হয়। ঈশানী হতাশ হয়ে তার কাজে মন দিল। অদূরে আরজে ডিরেক্টরের সাথে বসে মনে মনে চলছে সানার আজকের করা বিহেভ। সব তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো সানার? সিন শেষে আরজের ম্যানেজার রৌনক এসে জানায় দুবাই শুটিং শেষে তার একটি কনসার্টের আয়োজন করা হবে। যদি আরজে হ্যাঁ বলে, আরজে কিছু ভেবে হ্যাঁ বলে দেয়। এসপি টয়োটা গাড়িটা রাজধানীর সেই চিরচেনা জ্যামে ফেসে গেছে। এসপি খুব বিরক্ত। এই ট্রপিকের জন্য দেশের রাস্তা ভালো লাগে না। ইচ্ছে করে এই মুহূর্তটা লন্ডনের রাস্তাটা নিয়ে আসতে। পাশে তাকিয়ে দেখলো সানা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়েছে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এসপির মায়া হলো সানা কোনোদিন এমন ছিল না। লাইফ সম্পর্কে ছিল পুরো উদাসীন, অথচ বিয়ের পরে প্রায় তার কাছে কল দিয়ে কান্নাকাটি করত। এসপি কল্পনাও করেনি সানা এমন হবে। সানা চোখ বন্ধ রেখেই বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি তোর উপর আমার রাগ করা উচিত। সানা চোখ মিলে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? মা চলে যাওয়ার ব্যাপারে আমাকে সাথে সাথে জানাস না কেন? মা ছোট থেকে আমাকে নিজের ছেলের থেকেও বেশি আদর করত, আর আমি শেষবার তাকে দেখতেও পারলাম না। এসপি ছোটবেলা থেকে সানার দেখা দেখি সেও সানার মাকে মা বলে ডাকে। সানা স্থির কণ্ঠে বলল, ওই সময় আমার ব্রেইনিং করেনি। কি ব্রেনিং মানে? সানা একটু জোরে বুঝলো। ওয়ার্কিং করে নাই। এটা বল, তোর আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই? আচ্ছা এগুলো ছাড় মামা, তোর আপডেট বল। ওই আরজিকে আমি ডিভোর্স দিব, কিন্তু তার আগে বোঝাবো এই সানাকে। তুই কি ওই নাগিন সিরিয়ালের মতো প্রতিশোধ নিবি? এমপি দুষ্টুমি করে বললেও সানা সিরিয়াস হয়ে জানালো, খেলাটা প্রতিশোধের থেকেও বেশি অবহেলার। কেননা রণবীর বা তার কোনো নির্যাতন বা অত্যাচার করেনি, তবে অবহেলিত হয়েছি অবশ্যই। তাই রণবীরকে বোঝাবো কারো অবজ্ঞা নিয়ে বেঁচে থাকা কতটা কঠিন। সানার চোখে খেলে দৃঢ় সংকল্প। এসপি কিছু একটা ভেবে আবার জিজ্ঞেস করল, ভালোবেসেছিস ওকে? সানা কিছুক্ষণ থেমে জবাব দিল, না। এসপি তড়াক করে তার দিকে তাকালো। তাহলে এই 1 বছর কেন? কথা দিয়েছিলাম আমি আমার মাকে। মা লাইফে ফার্স্ট টাইম কিছু চেয়েছিল আমার কাছে, আমি যেন মন প্রাণ দিয়ে করে। আমার মা সকাল বিকেল করে একটা কথাই বলতো, মেয়েদের জীবন মানেই স্বামী আর সংসার। পরে আমি ভাবলাম বিয়ে যখন হয়েই গিয়েছে হয়তো এটাই ভাগ্য, কিন্তু এখন আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? যে থাকতে চায় না তাকে ছেড়ে দেওয়াটাই ভালো। মাঝখান দিয়ে আমার স্বপ্নগুলো গেল। বিয়ে না হলে এতদিনে আমি কত বড় ডিজাইনার হয়ে যেতাম। তাকালো সানা উপরের দিকে তাকিয়ে উদাসীনভাবে ভাবতে ভাবতে বলল, দেশ বিদেশ থেকে লোকজন আসতো শুধু এক পলক আমাকে দেখার জন্য। সানা স্বপ্নে ডুবে গেল। এসপি বুঝতে পেরে তাড়াতাড়ি হাত দিয়ে তাকে নাড়া দিল। এ স্বপ্নের রানী, স্বপ্ন থেকে বেরিয়ে আয়, কারণ বৃষ্টি তোর স্বপ্ন আর এই ট্রাফিক এখনো এক জায়গায় ফেসে আছে।
ইয়ার তাহলে তোর এখনো স্বপ্ন ডিজাইনার হয়? সানা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল। হ্যাঁ, সাথে আরেকটা আছে। এসপি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে কি সেটা? সানা শয়তানি হাসি দিয়ে জানালো। একদিন আমি বড়লোক হব, অনেক টাকা হবে আমার, তারপর 4টা গরু কিনবো আমি। বৃষ্টি, তুই গরু কিনবি কেন? কেননা আমি পুরো শহরবাসীকে জানিয়ে ওই রণবীরের আকিকা দিব। আবার ওর নাম আমি রণবীর জাওয়ানের পরিবর্তে রণবীর জাউরা রাখবো। এসপির পেট ফেটে হাসি এলো। সে হাসি থামিয়ে বলল। সাথে আরেকজনের রাখিস? সানা জিজ্ঞাসা দৃষ্টিতে এসপির দিকে তাকিয়ে। কার? এসপি দুঃখের সহিত অসহায় কণ্ঠে বলল। আব্বে ইয়ার, তুই তো জানিস তোর লাইফে একটা জাউরা জামাই আছে, আর আমার লাইফে একটা জাউরা মামাই আছে। এবার দুজনই একসাথে অট্ট হাসিতে ফেটে পড়ল। তাদের দুজনের বন্ডিংটাই এমন, না দুজনের মাঝে কোনো গোপনীয়তা আর না কোনো জড়তা। হাসি থামিয়ে এসপি জিজ্ঞেস করলো। এখন কোথায় যাবি? জি, ফ্যাশন একাডেমিতে চল। ততক্ষণে ট্রাফিক ছেড়ে দিয়েছে। এসপি হাসি বজায় রেখেই বলে ওঠে। তাহলে আমাদের সানা ফিরে এসেছে? ইয়া, সানা ইজ ব্যাক। এসপি ফুল স্পিডে গাড়ি চালিয়ে বলল। সো লেটস গো বৃষ্টি। ওকে বেস্টি। সানা ছোটবেলা থেকে ডিজাইনের প্রতি ছিল বিশেষ ঝোঁক। তার বাবা এগুলো একদম পছন্দ ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল বড় হয়ে ফ্যাশনের উপরে কিছু হওয়া। তাই যখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েছিল, তখন এসপি আর তার মায়ের সহায়তায় জিও ফ্যাশন একাডেমিতে ভর্তি হয়। এই ব্যাপারে এসপি আর তার মা ছাড়া কেউই জানতো না। বাবাকে সে ভীষণ ভয় পেত। বাবার জন্য সে একাডেমিতে নিজের নাম চেঞ্জ করে সিমরান খান নিয়ে 2 বছর ক্লাসও করে। একাডেমির হেড ছিল তুর্কির বিখ্যাত ডিজাইনার সোনা প্র্যাকটিস। মাত্র 2 বছরেই নিজের যোগ্যতা দিয়ে সবার দৃষ্টিতে চলে আসে সানা। কিন্তু বিয়ের পর আর ক্লাস করা হয়নি। সানা আর এসপি এখন সেখানেই যাচ্ছে। সোনা প্র্যাকটিসের সামনে সানা বসে আছে, পাশেই এসপি চারিদিকে তাকাতে ব্যস্ত। ভদ্রমহিলা সানাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন। সানা তার ফেভারিট স্টুডেন্ট ছিল। ক্লাসে দুষ্টুমিতে তার নামে অভিযোগের শেষ না হলেও প্রতিটা কম্পিটিশনে ফার্স্ট হতো। কিছুক্ষণ পর তিনি নিজেই বলতে আরম্ভ করেন। এতদিন কোথায় ছিলে তুমি ছিলা? ম্যাম, ফ্যামিলি ইস্যু ছিল। তাই বলে 1 বছর? তুমি একটু যোগাযোগ করতে পারতে। সরি ম্যাম। মিস প্র্যাকটিস দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি সিমরানের মতো একজন ব্রাইট স্টুডেন্টকে হারাতে চান না। তাই সানাকে আশ্বাস দিয়ে বললেন। দেখো, তোমাকে আবার কোর্স শুরু করতে হবে, কিন্তু তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। 3 মাস পরে ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক তুর্কিতে তুমি একজন ব্রাইট স্টুডেন্ট। সেই হিসেবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। সেখানে বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানির করবে। তুমি যদি এখন কোনো কোম্পানি থেকে পার্টিসিপেট করো, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে পারবে। ম্যাম, আমি কি এখন কোম্পানিতে ট্রাই করব? না, এখন তুমি আবার ক্লাস শুরু করো, আর আমাকে তোমার কয়েকটা অথেন্টিক ডিজাইন দেবে। আমি বিভিন্ন কোম্পানিগুলোতে পাঠাবো। যদি ওদের পছন্দ হয়, তাহলে ওরা তোমাকে নিজেই চুজ করবে। ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কাল বা পরশু থেকে ক্লাস স্টার্ট করব। ইটস মাই প্লেজার বাচ্চা। সোনা প্র্যাকটিসের সাথেই কথা বলেই সানা আর এসপি বেরিয়ে পড়ে। ঈশানীর শ্যুট শেষ হয় 12টার পর। তখন থেকে আর্যের পেছনে পড়ে আছে সে। আর্যের সাথে দ্য ওয়েস্টার্ন ঢাকা রেস্টুরেন্টে যেতে চায়। আর্য কিছুতেই রাজি হচ্ছিল না। এসব মানুষের ভিড় ওর একদম পছন্দ না। শেষমেশ ঈশানী বাধ্য হয়ে জানায় কোনো সিকিউরিটি ছাড়া শুধুমাত্র আর্য, ঈশানী আর রানাক সিক্রেটলি যাবে, কেউ জানবে না। অগত্যা রাজি হতে হয় আর্যকে। তার দ্য ওয়েস্টার্ন ঢাকা রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে সানা যখন এসপিকে আজকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলেই তখন এসপির মনে বোম ফোটে। গভীর সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে। তুই সত্যি খাবি? সানা বিরক্তিসূচক দৃষ্টি ফেলে বলে। কেন? আমি তোকে এখনো খাওয়াইনি নাকি? এসপি ভাবছে না, তার মনে পড়ছে না সানা কখন তাকে লাস্ট খাইয়েছে। সানার দিকে তাকাতে সানা বুঝে ফেললো এসপি চাহনির মানে। সানা কিছু মুহূর্ত চুপ থেকে শুধালো। যা, আজ তুই যেই রেস্টুরেন্টে বলবি ওই রেস্টুরেন্টেই খাওয়াবো, কারণ আজ আমি ভীষণ খুশি। এসপির সাথে সাথেই জানায়।
আমি ঢাকার বিখ্যাত রেস্টুরেন্ট দ্য ওয়েস্টিন ঢাকাতে খেতে চাই। এসপি আর সানাও সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে গাড়ি ছুটিয়ে যায়। রেস্টুরেন্টে আজই ঈশানী আর রনক একদম কর্নারের সাইডে একটা টেবিলে বসে, যেখানে তাদের একদম দেখাই যাচ্ছে না। আর যে মুখে মাস্ক দিয়ে বসে আছে, সে নাকি খাবে না। ঈশানী রনকে কিছু একটা ইশারা করতে সে কল অ্যাটেন্ড করার কথা বলে বাইরের দিকে চলে যায়। অন্যদিকে সানা আর এসপি আর যে আর ঈশানীর বিপরীত কর্নারে বসে। এসপি সামনের দিকে তাকাতেই আর্যের উপরে তার দৃষ্টি পড়ে। সেই মুহূর্তেই চিনে ফেলে এটা সানার হাজব্যান্ড। সে সানার দিকে তাকিয়ে বলে, এই কটকটি দেখ দেখ, তোর না হওয়া রাজা বিজয়, মানে তোর না হওয়া এক্স হাজবেন্ড সামনে একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে আছে। সানা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে পেছনের দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তেই আর্যে ওর সামনের দিকে তাকায়। কিছু সেকেন্ডের জন্য দুজনের দৃষ্টি মিলে চোখাচোখি হয়। সানার সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে, সামনের দিকে তাকায়, কিন্তু আর্যের সন্দেহ হয়। তার মনে হচ্ছে সে সানাকে দেখেছে, কিন্তু তারপরেও আবার ভাবছে সানা এখানে কিভাবে আসবে। নিশ্চয় সে ভুল দেখেছে। সে আবারও সামনের দিকে তাকায়, ওই মেয়েটিকে দেখছে। দূর থেকে লক্ষ্য করছে, দেখতে কিছুটা সানার মতোই লাগছে। তার সন্দেহ মিথ্যা প্রমাণ করতে নিজের মনের সাথে লড়াই করে অবশেষে বাধ্য হয়ে উঠে আসে কনফার্ম হতে। তার মুখে মাস্ক থাকার কারণে কেউই তাকে ঠিকভাবে চিনতে পারে না। সানা এসপিকে বলে, এই কালনাগিনী আর জাউরা এইখানে কি করছে? এদের তো শুটে থাকার কথা। মনে হচ্ছে তোর জামাই। এই বলে সে সামনের দিকে তাকাতেই দেখে সানা তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে। সে ঢোক গিলে বাকি কথা ফেলে টেনে টেনে বলে, তোর না হওয়া এক্স হাজবেন্ড ডেট এসেছে মনে হয়, তুই কিছু বলবি না? সানার সোজাসাপট জবাব, সে ডেটে যাক আর নরকে যাক, আমার কি? কিন্তু ততক্ষণে আজ তাদের টেবিলের কাছাকাছি চলে আসে। এসপি তাকে দেখে চোখ বড় বড় করে সানাকে ইশারা করে। সানা তাড়াতাড়ি এক হাত দিয়ে নিজের মুখ আর্যের সাইডের দিকটা ঢেকে ফেলে। আর্যে তাদের সামনে এসে সানাকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি। কিন্তু সানার থেকে উত্তর না আসে, জবাব আসে এসপি থেকে। এক্সকিউজ মি, কিছু বলবেন? আর্যে পূর্ণ দৃষ্টি সানার দিকে ফেলে শুধালো। অ্যাকচুয়ালি আমার এমন মনে হলো আমি এখানে আমার সে হঠাৎ থেমে যায়, কিছু একটা দ্বিধাদ্বন্দ্বের সাথে মনে মনে ভাবে। তার আর সানার বিয়ের কথা গুটি কয়েক লোক ছাড়া আর কেউ জানে না। এখানে তো বলাও ঠিক হবে না, তাই সে দ্বিধাদ্বন্দ্ব নিয়েই ফের বলে, আমি আমার চেনা জানা একজনকে দেখেছিলাম। এসপি সাথে সাথেই বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে এসেছি। কিন্তু আর্যের সন্দেহ যায় না। সে তারপরেও সানার দিকে ফিরে স্থির কণ্ঠে বলে, হ্যালো, আরজে। সানা এখনো মুখের থেকে হাত সরায়নি। সে এক সাইডে হাত দিয়ে দিয়েছে। সানা ঋণীর কণ্ঠে জবাব দেয়, হ্যালো। কিন্তু তার মুখে থেকে হাত না সরাতে দেখে আর সে আবারও বলে, আমি আপনাকে কোথাও দেখেছি। ক্যান আই সি ইউর ফেস? সানা তাৎক্ষণিক জবাব দেয়। জি না। আর যে কিছুটা স্তম্ভিত হয়ে বলে। কেন? সানা কি বলবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি বলে, আমি মেকআপ ছাড়া কাউকে নিজের ফেস দেখাই না। আর্য আর কিছু বলবে তার আগেই সানা এসপিকে চোখের ইশারায় কিছু বলে, সেটার অর্থ এক মুহূর্ত ধরে ফেলে এসপি। সে দাঁড়িয়ে আর্যের হাত ধরে জোরে জোরে বলতে শুরু করে, ও মাই গড, দ্য গ্রেট রণবীর চাওয়ান, হোয়াট এ লাকি ডে ফর মি। মুহূর্তেই রেস্টুরেন্টের সবার দৃষ্টি তার দিকে পড়ে। ঈশানী এতক্ষণ ধরে আর্যের দিকে তাকিয়েছিল, সেদিকে কি করছে বুঝতে পারছিল না। যখন দেখেছে সবাই আর্যের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই সেও এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে আর্যের পাশে হুলস্থুলভাবে ভিড় বেঁধে যায়। মুহূর্তেই আর্য ভরকে যায়। একে তো তার এই সব ভিড় জনমানব একদম পছন্দ না। তার উপর কোনো সিকিউরিটি নাই। তার সাথে সবাই তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কেউ অটোগ্রাফ দিতে বলে, তো কেউ সেলফি দিতে ব্যস্ত। এদিকে ওদিকে থেকে তাকে নিয়ে টেনাহেঁচড়া শুরু হয়ে যায়। সে একা কাউকেই থামাতে পারে না। আর যে ফ্যানদের সামনে অলওয়েজ শান্ত, বন্ধুত্বপূর্ণ ও ক্লিন ইমেজ রেখেছে, যার জন্য অতি দ্রুত পপুলারিটিও পেয়েছে। তাই সে পাবলিকলি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছে না। এসপি আর সানা এই সুযোগে বেরিয়ে পড়ে। রণবীর সানার এক সাইডে দেখে কিছুটা চিনে ফেলে, তারপরও নিশ্চিত হতে পারেনি। বেরোতেই এসপির নজরে আসে ঈশানী। সে সানাকে উদ্দেশ্য করে বলে, ওই দেখ পেস্টি, তোর কাল লাগেনি। তো
তো মানে কি, ধাক্কা মার। এসপি বলতে দেরি সানার ধাক্কা দিতে দেরি করেনি। ঠাস করে পিছন থেকে এক ধাক্কা আর ধড়াম করে ঈশানী নিচে পড়ে যায়। সবাই আরজেকে নিয়ে ব্যস্ত, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। মানুষের ধাক্কাধাক্কিতে ঈশানী আরও বেশি ব্যথা পায়। আরজে বুঝে উঠতে পারল না মুহূর্তেই কী থেকে কী হয়ে গেল। এত ভিড় দেখে রিসোর্ট কমিটির কিছু লোক এগিয়ে আসে এবং আরজেকে লোকেদের থেকে সরিয়ে আনে। রওনাক এই মুহূর্তে রিসোর্টে ঢুকে বাকরুদ্ধ হয়ে পড়ে। সামনেই দুজনের অবস্থা খারাপ। আরজেকে বাহিরে নিয়ে যাওয়া হলেও ঈশানী এখনও নিচে পড়ে আছে। সে দ্রুত এসে ঈশানীকে উঠিয়ে নিয়ে যায়। আরজে পার্কিং লটে এসে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এতটুকু একটা পুচকে ছেলের জন্য তার নাজেহাল অবস্থা হয়েছে। আর যদি ওটা সত্যি সানা হয়, সে সানাকে ছাড়বে না, সাথে ওই ছেলেটাকেও ছাড়বে না। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। ইডিয়েটের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। একবার শুধু সামনে পাই, এইটুকু একটা ছেলের জন্য আমার আজকে এই অবস্থা। সে নিজের দিকে তাকিয়ে দেখে তার পোশাকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে ফ্যানদের টানাটানিতে। সে একটা হাতেও ব্যথা পেয়েছে একটু। রাগে তার চোখ লাল হয়ে গিয়েছে। আর যে জোরে জোরে কয়েকবার থাবা বসিয়ে দিল গাড়িতে। তারপরে তার রাগ কমছে না। এই রাগটাই সে কারোর সামনে আনতে চায় না, তাই এত সংবরণ। আর যে নিজের চুল নিজেই টেনে ধরে, না এখানে থাকলে তার রাগ কমবে না। আর যে ঈশানীকে ফেলেই গাড়ি নিয়ে চলে যায়। সানা আর এসপি গাড়িতে বসে দুজনে হাসতে হাসতে অবস্থা খারাপ। সানা পেটে ধরে হাসছে আর বলছে, ওই কালনাগিনীকে আমি ধাক্কা মেরে পৃথিবীর বাইরে পাঠাবো। এসপি আর সানা আর কতক্ষণ হাসে। শেষে এসপি জিজ্ঞেস করে, তুই চাইলে তো আজকেই আরজের সামনে যেতে পারতি, তাহলে কেন এত লুকোচুরি? তুই বুঝতে পারছিস না ইয়ার, ওরা খুবই ক্ষমতাবান। ওদের সাথে লড়তে গেলে আমার গোড়া শক্ত হতে হবে, যাতে ওরা ইট মারলে আমি ওদের ঠিক সেই লেভেলের পাটকেলটাও মারতে পারি। তাহলে তুই কি করবি এখন? জাস্ট আমি নিজেকে আয়নার মতো বানাবো। যে যেমন ব্যবহার করবে ঠিক তেমন রিফ্লেকশন পাবে। ভয় পেবে না তো? ভয় তারাই পায় যাদের হারানোর কিছু থাকে। আমার কিছুই নেই, শুধু একটু ক্ষমতা দরকার ওদের সবটা কেড়ে নেওয়ার জন্য। ততদিনে ওই রণবীরের একটু ক্লাস নেওয়া যাক। এসপি তাকে উৎসাহ দিয়ে বলে, দ্যাটস লাইক মাই গার্ল। গাড়ি থামে গুলশানে সানার ফ্ল্যাটের সামনে। সানা নেমে পড়ে। যাওয়ার সময় এসপি আবারও বলে, সানা, তুই আরজের ব্যাপারে পুরোপুরিভাবে শিওর তো? সারা এসপির কালো চশমাটা তার চোখে থেকে খুলে নিয়ে ফু দিয়ে পড়তে পড়তে বলে, এখন বিষয়টা সেলফ রেসপেক্টের। তখন সানা খান হাজারটা রণবীর জওয়ানকে পা মারিয়ে চলে আসতে একবারও ভাববে না। রাত 10টার দিকে আর যে বাড়ি ফিরে ঢুকতেই তার চোখ সানা বাড়া সামনের দৃশ্য দেখে। সানা হাই ভলিউমে মোটু পাতলু দেখছে। সোফায় বসে পা দুটো টি টেবিলের উপরে রেখে সে সানার কাছে যায়। সানা, ভলিউম লো করো। কিন্তু সানা কোনো দিকে না তাকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। সে আবারও বলে, সাউন্ড কম করো। সানা এবারও কিছু বলে না। এবার রাগ হয় আর যে সে ছো মেরে সানার হাত থেকে রিমোট নিয়ে টিভি অফ করে দেয়। সানা বিরক্তি নিয়ে নিজের মোবাইল ঘাঁটা শুরু করে। আর যে একটা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রেস্টুরেন্টের কথা মনে পড়তেই সানাকে জিজ্ঞেস করে, আজ তুমি কোথাও গিয়েছিলে? সানা পরক্ষণেই না তাকিয়ে বলে, কেন, আমার কোথাও যাওয়া নিষেধ নাকি? আমি সেটা বলতে চাইনি, জাস্ট তুমি কোথাও। আর কিছু বলার আগে নজরে আসলো সানার মোবাইল কাউকে মেসেজ করছে আর হাসছে। মুহূর্তেই আরজের মাথায় রাগ চড়ে বসলো। একে তো সানা হেয়ালিপনা করছে, তার উপর কারোর সাথে কথাও বলছে। এবার আরজের রাগী স্বরে চিৎকার করে উঠল। সানা, তুমি কিন্তু বেশি। তার থেকে দ্বিগুণ তেজ নিয়ে সানার গলা ভেসে এলো, ডোন্ট ডেয়ার টু শুট অন মি। ডোন্ট বি ডেয়ার মিস্টার রণবীর জও। সানা ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখে ঈশানী খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে। কাল সে নিজেই জোরে ধাক্কা মেরেছিল। কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায়। সে ঈশানীর দিকে তাকিয়ে বলে, একটা চিৎকারে চারিদিকে কেমন নিস্তব্ধ হয়ে পড়ে। সাউন্ড প্রুফ থাকার কারণে দেয়ালে বাড়ি খেয়ে মনে হচ্ছে আরজের কানে শব্দগুলো বারবার বাজছে। সে এবার অবাকের চরম শীর্ষে, কেননা সানা আজ পর্যন্ত চিৎকার তো দূর, উঁচু গলায় কথাও বলেনি। সে একটু দমে গেলে সানার এই রূপ তার কাছে নতুন। সানা, হোয়াটস রং উইথ ইউ? সকাল থেকে তুমি এমন অদ্ভুত বিহেভ কেন করছো? অদ্ভুত তাই নাকি? ও
ও আচ্ছা, কিন্তু এটাই যে আমার আসল রূপ। আর যে বুঝতে পারছে না সানা কি বলছে, কপালে ভাঁজ পড়ে। মানে আমি বুঝতে পারিনি কিসের রূপ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সানা হামি তুলে বলে। গুড নাইট। এ বলে সে চলে যেতে নিলে আর যে তার পেছনে যেতে যেতে নিজের ক্রোধ ভেতরে চেপে শীতল ও স্থির কণ্ঠে জিজ্ঞেস করে। তুমি কি রেস্টুরেন্টে কোনো ছেলের সাথে দেখা করতে গিয়েছিলে? সানা পেছনে ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করছে না। সানা এই খামখেয়ালি আর্যের পছন্দ হচ্ছে না। সানাকে কিছু বলতে না দেখে শক্ত কণ্ঠে কিছু বলবে তার আগে সানা তার রুমে ঢুকে। আর্যে ঢুকতে নিবে ঠিক ওই সময়ই সানা আর্যের মুখের ওপর দরজার শব্দ করে ঠাস করে লাগিয়ে দেয়। এমনভাবে আর্যের মনে হলো কেউ যেন তার মুখের উপরে একটা ঠাস করে থাপ্পড় মারলো। তার আত্মসম্মানই লাগলো বিষয়টা। সে এবার গর্জে উঠল। সানা, ইউ ইডিয়েট, আই সেড ওপেন দ্য ডোর রাইট নাও। কিন্তু ওই দিক থেকে কোনো আওয়াজ আসছে না। আর যে আরও 5 মিনিট এভাবে সানাকে ডাকতে থাকে। সানা দরজা না খোলাতে সে রাগে রিরি করতে করতে চলে যায় নিজের রুমে। এমনিতেই আজকাল সে সানাকে বুঝতে পারছে না। এখন যদি উল্টোপাল্টা কিছু বলে রাগের মাথায়, তাহলে না জানি এই মেয়ে আবার কী কাণ্ড করে বসে। এদিকে সানা দরজার কপাটে কান লাগিয়ে রেখেছে আর যে বাহিরে কি কি বলছে তা শোনার জন্য। ঠোঁটে বাঁকা হাসি। যখন আর কোনো আওয়াজ আসছিল না তখনই সরে আসে। শালা জাউরা কোথাকার, শুধু একবার কম্পিটিশনে জিতে নিই, তারপর তোর সাথে তোর পুরো গোষ্ঠীর মুখে আমি ঝামা ঘষবো, আর ওই কাল নাগিনী চুল ছিঁড়ে ওইগুলো দিয়ে শাক রান্না করে খাওয়াবো। সানা গিয়ে এসপিকে কল করে, কিন্তু বারবার একই কথা ভেসে আসছে, নাম্বারটি ব্যস্ত। সানা ভালো করেই জানে নিশ্চিত কোনো মেয়ের সাথে কথা বলছে। সানা এবার মেসেজ পাঠায়। বাবা বিটকেল, তুমি যদি আগামী 3 সেকেন্ডের মাঝে কল না ওঠাও, তাহলে রাক্ষসী রানী কটকটি তোমার ঘাড় মটকাবে। এসপি মেসেজ পেয়ে কাল বিলম্ব না করে সানাকে কল ব্যাক করে। কল হওয়ার সাথে সাথে ভেসে আসে কর্কশ শব্দ। সত্যি করে বল, তোর গার্লফ্রেন্ড কয়টা? আরে সব টাইম পাস, কোনো সিরিয়াস নাই। গুলি মার তোর টাইম পাসে। আচ্ছা এখন এসব ছাড়, তোর কাছে আমার কিছু ডিজাইন আছে, ওইগুলো পাঠা আর আমার ইনফরমেশনগুলো রেডি কর। যথা আজ্ঞা রাক্ষস রানী কটকটি। এই বিটকেল তো আপনার সেবায় মনোনীত। এইভাবেই চলতে থাকে তাদের খুনসুটি। আর যে রুমে এসে আধা ঘন্টা যাবৎ ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার টক্সিক মস্তিষ্কে এখনও শুধু চলছে রেস্টুরেন্টের কথা। বারবার মনে হচ্ছে ওটা সানাই ছিল। তার পরনে শুধু একটা ট্রাউজার। আর যে কভার থেকে তার পাঞ্চিং গ্লোভসগুলো তুলে নিয়ে বেলকনিতে চলে যায়। সেখানে এক জায়গায় রেখে দেয়। বেলকনির এক পাশে ঝুলে থাকা পাঞ্চিং ব্যাগটা স্থির দাঁড়িয়ে আছে। আর যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। তার চোখ দুটো জ্বলে উঠেছে রাগে। কষ্টে দমিয়ে রাখা অনুভূতি দহন মেখে। পরের মুহূর্তে তার মুষ্টি আগুনের মতো লাফিয়ে ওঠে, ব্যাগে আছড়ে পড়ে ধাম শব্দে পুরো রুম কেঁপে ওঠে। হাতের শিরাগুলো ছিঁড়ে বেরিয়ে আসা সাপের মতো দৌড়ায়। তার কাঁধ থেকে কবজি পর্যন্ত প্রতিটা অংশে রাগের কম্পন স্পষ্ট। মনে হচ্ছে সে ব্যাগ নয়, নিজের ভেতরের রাগ, ক্ষোভ আর অপমানকে আঘাত করছে। সে চিৎকার করে ওঠে।